Good morning all of you. আগের দিন আমি বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু সূত্র এবং তার ব্যবহারিক কিছু প্রয়োগ সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম। যেমন বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই r স্কয়ার, যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগের দিন আমরা দেখেছিলাম। এছাড়াও বৃত্তের চাপ এর দৈর্ঘ্য বা বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন বৃত্তের ক্ষেত্রফল এইগুলো নির্ণয়ের সূত্রগুলো আমরা কিভাবে আসছে সেগুলো একটু দেখেছিলাম। আর এই বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ কোথায় আমাদের কাজে লাগে, যে বাড়ির কোনো একটা জায়গা গোলাকৃতি অংশ সেটাকে রং করতে, বা আমাদের খেলার মাঠের কোনো একটা গোলাকৃতি খেলার মাঠ সেটাকে রং করতে, অথবা বলেছিলাম যে খেলার মাঠের চারদিক যদি আমি রাস্তা বানাতে চাই সিমেন্ট দিয়ে বা পাথর দিয়ে, তাহলে সেই এরিয়া, রাস্তার যে এরিয়া বা ক্ষেত্রফল বের করতে, সেই ক্ষেত্রে কিছু বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত আমি প্রয়োগ দেখিয়েছিলাম। আজকে আমি আরো বেশ কিছু প্রয়োগ দেখাতে চাই যেগুলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল বা পরিসীমা সংক্রান্ত কিছু তথ্য ব্যবহারে লাগে। যেমন প্রথমে একটা প্রয়োগ আমরা দেখছি, আগের দিন আমরা দেখেছিলাম কি, যে একটা বৃত্ত আর একটা যদি বর্গক্ষেত্র তাকে পরিলিখিত ভাবে থাকে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বৃত্তের যে ক্ষেত্রফল সেই সংক্রান্ত আমি তথ্য পেয়েছিলাম যে আসলে কি না, এই পরিলিখিত আকারে থাকলে বৃত্তের যেটা ব্যাস হয় সেটাই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য হয়। আজকে দেখব যে বৃত্তের অন্তর্লিখিত যদি একটা বর্গক্ষেত্র থাকে, তাহলে সেই বর্গক্ষেত্রের বাহুর সাথে আমাদের বৃত্তের যে ব্যাস তার কি সম্পর্ক সেই সংক্রান্ত কিছু প্রয়োগ দেখছি। যেমন এখানে একটা বলা আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাস 14 সেমি। তাহলে এই যে ব্যাস হলো সেটা হচ্ছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত না 7 সেমি। এখন বলেছে একটি বৃত্তে একটি অন্তর্লিখিত বর্গক্ষেত্র আছে। তাহলে এই ধরে নিচ্ছি একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। আমি ধরে নিচ্ছি এটি একটি বর্গক্ষেত্র যার নাম হচ্ছে এ বি সি ডি। তাহলে বলছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু আমাকে বের করতে হবে। এখন বর্গক্ষেত্রের বাহু আমি ধরে নিচ্ছি যে এই বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে x একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি x একক হয়, যে ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য x একক, তাহলে এই AC কর্ণটা যদি আমরা যোগ করি, তাহলে AC কর্ণটাকে যদি যোগ করা হয়, তাহলে এই AC কর্ণটা সবসময় কি হয়, বর্গক্ষেত্রের কর্ণটা সবসময় আসলে বৃত্তের কেন্দ্রগামী, অর্থাৎ এই কর্ণটাই হয় বৃত্তের ব্যাস। তাহলে AC কর্ণটাকে আমি যোগ করছি, তাহলে AC কর্ণ AC যুক্ত করছি। এখন আমরা জানি এই বাহু যদি x হয়, এই বাহু যদি x হয়, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু x বলেছি, তাহলে এই কর্ণ কত হবে না √(x² + x²), অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ত্রিভুজ স্কয়ার, সেই সূত্র থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। এখন তাহলে AC এর দৈর্ঘ্যটা আমরা বের করতে চাই, এটা যদি x হয়, এটা x হয়, তাহলে AC এর দৈর্ঘ্য কত না √(x²
এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবিটাও x বিসিও x, তাহলে রুট ওভার অফ x স্কয়ার প্লাস x স্কয়ার, তার মানে আসছে কত রুট ওভার অফ 2 ইনটু x স্কয়ার, তার মানে রুট ওভার অফ 2 ইনটু x, তাহলে এসি দৈর্ঘ্য আসছে কত রুট 2x সেমি, যদি আমি এটাকে x সেমি ধরে থাকি। তাহলে শর্ত অনুযায়ী বলেছে এসিটা ধরে যাচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ, আবার সেটাই হচ্ছে আমার এই বৃত্তটার ব্যাস। শর্ত অনুযায়ী বলা আছে ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে শর্ত অনুসারে যে √2x সমান 14, তাহলে x সমান আমি ক্যালকুলেশন করলে পাচ্ছি কত 7√2, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের হচ্ছে কত 7√2 সেমি। এখন তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি পাবো যে x² বর্গ সেমি, তাহলে মান বসালে পাচ্ছি 98 বর্গ সেমি। অর্থাৎ আমাকে অঙ্কটা চেয়েও আমাকে বুঝতে হবে যে এটা আমি কিভাবে কি পদ্ধতি অবলম্বন করলাম, যে বৃত্তে যদি অন্তর্লিখিত বর্গক্ষেত্র থাকে তাহলে সম্পর্কটা হচ্ছে কি যে এই কর্ণটার দৈর্ঘ্য হয় আসলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সাথে সমান। এরপর আমি বৃত্তের সাথে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের সম্পর্ক নিয়ে কিছু ব্যবহারিক প্রয়োগ দেখব। যে এই একটি বলছে একটা সমবাহু ত্রিভুজ আছে, তার মানে যার প্রতিটা বাহু সমান, এতে একটি বৃত্ত পরিলিখিত আছে, মানে কি পরিবৃত্ত আছে, এই হচ্ছে আমার একটি পরিবৃত্ত। আচ্ছা, এটা ধরে নিচ্ছি আমি এ বি সি। এই এখন বলছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু বলেছে 6 সেমি, তাহলে পরিবৃত্ত যে অঙ্কন করেছি তার পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ কত, অর্থাৎ আমি যদি এও দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমি পরিব্যাসার্ধ পেয়ে যাব, এবং ব্যাসার্ধ পেয়ে গেলে ক্ষেত্রফল খুব সহজেই পেয়ে যাব। এখন তাহলে এই সংক্রান্ত যদি প্রবলেম থাকে তখন আমাকে কি করতে হবে, প্রথমেই যে দিয়েছে আমি তাহলে এই লম্ব অঙ্কন করছি, বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ড সমত্রিখণ্ড, তাহলে এইটা এর উপরে লম্ব আঁকছিস, তারপর এই উচ্চতাটা কত সেটা আমি বের করছি, অর্থাৎ এডির দৈর্ঘ্যটা যে কত হবে সেইটা প্রথমে আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রে এডির দৈর্ঘ্য সমান বিসির দৈর্ঘ্য সমান এসির দৈর্ঘ্য, এগুলো সব বলেছে কত 6 সেমি। তাহলে আমাকে বের করতে হবে এখন এডির দৈর্ঘ্যটা কত। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয় √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, তাহলে এডি তার মানে কি যে এবিসি ত্রিভুজের উচ্চতা, তাহলে এটা হচ্ছে √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, একক যে একক দেয়া থাকবে সেটা। তাহলে এখানে কত আসছে না √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য আছে 6 সেমি, তাহলে এত সেমি, তাহলে 3√3 সেমি। তাহলে আমার এডির দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন যেহেতু এডির দৈর্ঘ্যটা আমি পেয়ে গেছি, আমাকে দরকার এওর দৈর্ঘ্যটা কত হবে সেইটা। তাহলে এখানে ওটা কি হয়ে যাচ্ছে, এই লম্ব টেনেছি তো কারণ সমবাহু ত্রিভুজ, তাহলে ও হয়ে যাচ্ছে এই ত্রিভুজটার ভরকেন্দ্র। আমরা জানি যে এবিসি ত্রিভুজের ও যদি ভরকেন্দ্র হয় তাহলে এটা কত 2:1 অনুপাতে এটাকে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এও অনুপাত ওডি, এও অনুপাত ওডি এটা হচ্ছে 2:1, তাহলে এও অনুপাত এডিটা কত হবে, এটা যদি দুভাগ হয় এটা এক হয়, তাহলে টোটালটা কত 3, তার মানে এও অনুপাত এডিটা হয় 2:3, তাহলে এও অনুপাত আছে তার মানে ডিভাইডেড বাই এডি সমান 2/3, তাহলে এও সমান 2/3 এডি। এডির দৈর্ঘ্য আমরা আগে বের করে রেখেছি 3√3 সেমি, সেই 3√3 সেমি এখানে বসালে
আমি পাচ্ছি এটাকে 3 ক্যান্সেল করে 2√3 সেমি। তাহলে আমার এটাকে কি পেয়ে যাচ্ছি, এও পেয়ে যাচ্ছি। এওটা কি ছিল, এওটা ছিল বৃত্তের ব্যাসার্ধ। অতএব তাহলে বৃত্তের পরিব্যাসার্ধ বা পরিবৃত্তের ব্যাসার্ধ, অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ 2√3 সেমি। আমার ক্ষেত্রফল দরকার এবং ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত না, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পাই মানে 22/7 কিন্তু আর এর মান আমরা কত পেয়েছি, 2√3। তাহলে 2√3 তার স্কয়ার এত বর্গ সেমি। তাহলে এখান থেকে পাচ্ছি 22/7 গুণিত 2 দুগুণে 4 গুণিত 3 বর্গ সেমি। তাহলে এটা আসছে কত, 22 12 264 ভাজিত 7 বর্গ সেমি। 7 × 21 7 7 49 5/7 বর্গ সেমি। তাহলে ত্রিভুজের অন্তর্লিখিত হতে পারে, বহির্লিখিত হতে পারে, সেই রকম। তাহলে আমরা এখন দেখলাম এখানে কি না, ত্রিভুজের বহির্লিখিত বা পরিবৃত্ত। এরপর যদি অন্তর্লিখিত হয় বা অন্তর্বৃত্ত হয়, তাহলে আমি দেখব যে বৃত্তের সাথে অন্তর্লিখিত যদি থাকে তখন কি সম্পর্ক। এর পরবর্তী প্রয়োজনে আমরা সেটাই দেখব। তাহলে এখন আমরা দেখছি যে বলছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। তাহলে এই হচ্ছে আমার 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ ABC। এই ত্রিভুজে বলেছে একটি অন্তর্বৃত্ত। তাহলে এখানে একটি অন্তর্বৃত্ত আছে। তাহলে বলছে যে এই অন্তর্বৃত্ত যে অঙ্কন করেছি তার ব্যাসার্ধ কত এবং তার ক্ষেত্রফল। ব্যাসার্ধ পেয়ে গেলে ক্ষেত্রফল তো আমরা পাই আর স্কয়ারের যে সূত্র পেয়েছি সেখান থেকে খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমি কি করব, তাহলে এখানে কোণের সমদ্বিখণ্ড এখন সমবাহু, তো তাহলে কোণের সমদ্বিখণ্ড এটাই। তাহলে এটা আমি ধরে নিচ্ছি O আর এটা হচ্ছে D। তাহলে সে আগের মতোই ওটা হয়ে যাচ্ছে কি, আসলে এই যে ত্রিভুজটা, তাহলে এর ভরকেন্দ্র, কারণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাকে পেতে হবে কত না, ব্যাসার্ধ দরকার। তাহলে ব্যাসার্ধ দরকার মানে হয় এটা বা এটা, যে কোনো একটা দরকার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এইটা আমার দরকার, তাহলে এইটুকু দরকার OD। এখন আমরা জানি যে যেহেতু এটা ভরকেন্দ্র, তাহলে AO যেহেতু O হলো ভরকেন্দ্র, তাহলে এখান থেকে OA অনুপাত OD এটা হচ্ছে 2:1। আমার দরকার এটাই। তাহলে আমার দরকার AD টার সাথে, তাহলে AO তাহলে OD অনুপাত AD এটা তাহলে কত হবে, তাহলে 1:3, তাই তো। এটা 2, এটা 1 অংশ, তাহলে এটা 1 অংশ আর পুরোটা কত, 3 অংশ। তাহলে 1:3। তাহলে এখান থেকে OD ডিভাইডেড বাই AD সমান হচ্ছে 1/3, বা তাহলে OD সমান 1/3 AD। OD মানে কি, উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এখান থেকে OAD সমান আগে যে প্রয়োগটা করলাম সেখানে একই রকম ভাবে করেছি। সমবাহু ত্রিভুজের উচ্চতা যেটা হয় √3/2 ইনটু a, অর্থাৎ বাহু দৈর্ঘ্য। তাহলে √3/2 ইনটু বাহু দৈর্ঘ্য 6, তাহলে এত সেমি। তো
তাহলে 3√3 সেমি। জাস্ট এই আগের প্রয়োগটাতেই করেছি। তাহলে এখানে আসছে 1/3 গুণিতক এডি বেরিয়েছে 3√3, তার মানে √3 সেমি। তাহলে ওডি পেয়ে গেছি √3 সেমি। এটা হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওডি অতএব বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের মানে অন্তর্বৃত্ত বা অন্তর্লিখিত যে বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান ওডি, এটা সমান বেরিয়েছে কত √3 এত সেমি। তাহলে ব্যাসার্ধ যদি বেরিয়ে যায় তাহলে ক্ষেত্রফল আমি পেয়ে যাব। অতএব তাহলে বৃত্তের ক্ষেত্রফল এত পাই r স্কয়ার বর্গ একক। তাহলে পাই এর মান আমরা 22 এর সাথে ধরে নিচ্ছি, আর r হচ্ছে √3 বেরিয়েছে, তাহলে √3 তার বর্গ এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 22 এর সাথে গুণিতক √3 তার বর্গ, তার মানে 3 বর্গ সেমি। তাহলে 66/7 বর্গ সেমি। অতএব অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল আসছে কত না 9×3=7 বর্গ সেমি। এরপর আমরা গ্রামের দিকে প্রায় অনেকেই দেখেছি যে মাঠের দিকে গরু বা ছাগল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এবং কোনো একটা জায়গায় যে এইরকম মনে করো যে একটা গরুকে কোনো একটা ফুটো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তো দড়িটা লম্বা আছে 2.1 মিটার। তাহলে 2.1 মিটার একটা এই যে দড়ি, এখানে এই যে দড়িটা এখানে বাঁধা আছে, আর এখানে একটা কি আছে গরু আছে। তাহলে বলছে যে এই গরুটা এই যে মাঠে বাঁধা আছে এখানে মোট কতটা অংশে ঘাস সে খেতে পারে। তাহলে আমাকে কি গরুটা এই চারদিকেই তো ঘোরাঘুরি করবে, তাহলে চারদিকেই যদি ঘোরাঘুরি করে তাহলে মোট সে এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে এখানে, অর্থাৎ এই বৃত্তাকার অংশটা সে ঘুরতে পারে। তাহলে মোট এই অংশটা জমির ঘাস সে মোট খেতে পারে। তাহলে আমাদের যে বাস্তব জীবনে প্রত্যেক দিনে আমরা এই কাণ্ডগুলো দেখি যে গরু বা ছাগল মাঠে বাঁধা আছে, সেখানেও কিন্তু আমরা অঙ্কের সাথে এখানে মিল পাচ্ছি। যে অঙ্কের ব্যাপারে এখানে দেখো যে কতটা অংশ সে ঘাস খেতে পারবে সেইটা বের করতে গেলেও কিন্তু আমার এখানে অঙ্কের প্রয়োজন হচ্ছে। এখন তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আসলে যে বৃত্তটা পেয়েছি, বৃত্তের এখানে কি দেওয়া আছে ব্যাসার্ধ। তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিচ্ছি 8 একক। তাহলে দড়ির দৈর্ঘ্য কত না 2.1 মিটার। অতএব অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর আমি ধরে নিচ্ছি এটা সমান, তাহলে 2.1 মিটার। এবার বলে যে সে কতটা অংশ ঘাস খেতে পারবে। তার মানে এ তো নয় গরুটা শুধু এই ধারে 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 ঘাস খাবে, তা তো নয়, উল্টি করে তো নয়, গরু তো আবার এখানে তো আসবে, এখানে আসবে, তার মানে পুরো এই অংশটা সে খেতে পারে। তার মানে আমার কি দরকার বৃত্তের ক্ষেত্রফল দরকার। তাহলে বৃত্তাকার জমির ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ মিটার। 22 এর সাথে r স্কয়ার মানে এত বর্গ মিটার। তাহলে 22 এর সাথে গুণিত 2.1 7 3 21। তাহলে 22 গুণিত 3 গুণিত 21, তার মানে
22 গুণিতক 63 ডিভাইডেড বাই 100, তাহলে 6 12 6 12 6 8 3 1, অর্থাৎ 1386 ডিভাইডেড বাই 100, তার মানে 13.86 বর্গ মিটার। অতএব কি বলেছে, গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারে। অতএব তাহলে গরুটি সব থেকে বেশি 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। অনেকেই যেগুলো ভুল করে, এই এককগুলোকে একটু ভুল করে দেয়, এককগুলো দেয় না, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এককগুলো কিন্তু না দিলে আমার শুধু যদি কেউ লিখে দেয় যে 13.86 কেজি না লিটার না কিমি না কি, তাহলে এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা উত্তর লেখার সময় বা এটা খেয়াল রাখতে হবে। আমরা বাড়িতে দেখি যে আমাদের মা, দিদিমা, পিসিমা এরা কি করে না, আমাদের যে বাড়িতে যদি গোলাকার টেবিল থাকে, তো টেবিলেতে এখন রেডিমেড কভার কিনে নেওয়া যায়, কিন্তু আগেকার দিনে কি করতো, এই গোলাকার টেবিলের চারদিক একটা বাড়িতে তৈরি সুন্দর কাপড়ের একটা ঢাকনা তৈরি করা হতো। তো এখানে কি করা হয়েছে, ওই যে একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করা হয়েছে, এই যে ঢাকনাটা যে তৈরি করা হয়েছে, সেই ঢাকনাটার মোট কাপড় আছে, অর্থাৎ তার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 5544 বর্গ মিটার। তাহলে এটা বলছে এই ধার বরাবর কি সুন্দর একটা রঙিন কাপড় দিয়ে এটাকে একটু নকশা করতে চায়, রঙিন কাপড় এতে একটু সেলাই করতে চায় যাতে বেশ বর্ডারটাকে, আমরা দেখেছি যে এই ঢাকনার চারদিকে একটা বেশি যদি গোলাকার বর্ডার দেওয়া যায় রঙিন অন্য রঙের, তাহলে বেশ দেখতে সুন্দর লাগে। তাহলে এখন এই চারদিকটাতে বর্ডার লাগাতে চাইছে, এখন গিয়ে দোকানিকে তো আমাকে বলতে হবে তাহলে কি পরিমাণ আমার এই কাপড় লাগবে বা যে জিনিসটা আমি লাগাবো কতটা লাগবে, তাহলে সেইটার জন্য আমাকে কি করতে হবে, এখানে যদি বর্ডার লাগাতে চাই তাহলে এই ধার বরাবর কি দরকার না, এই যে বৃত্তাকার যে ঢাকনা আসলে তার পরিধি দরকার। তাহলে আমাদের বাড়ির যে কাজ সেখানেও কিন্তু আমরা তার মধ্যে অঙ্ক খুঁজে পাচ্ছি। এখন তাহলে ক্ষেত্রফল দেয়া আছে, আমি ধরে নিচ্ছি যে গোলাকার যে ঢাকনা তার ব্যাসার্ধটা আর একক, তাহলে বৃত্তাকৃতি বা গোলাকৃতি ঢাকনার, তাহলে গোলাকৃতি ঢাকনার ব্যাসার্ধ আর একক, অতএব তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার বর্গ একক। এটাই বলেছে কত, 5544। তাহলে শর্তে পাই আর স্কয়ার সমান 5544, তাহলে 22/7 ইনটু আর স্কয়ার সমান 5544। আমরা পায়ের মান 22 ধরে নেব। এখন এই টাইপের যে অঙ্কগুলো বের করার সময় অনেকে কি করে, ভুল করে এখানে গুণটা করে দেয়, গুণ করে দেওয়ার পর আবার যখন আর স্কয়ার আছে আর এর মান বের করতে যায় তখন আবার পাশে গিয়ে বর্গমূল করে, তাহলে কি অনেকটা আমাদের কিন্তু সময় অপচয় হয়ে যায়। তাহলে আমাদের পরীক্ষার হলে মনে রাখতে হবে যে অঙ্কটাও ঠিক রাখতে হবে, আবার ঘন্টা কিন্তু আমাদের মানে সময়টা কিন্তু আমাদের কাছে লিমিটেড, ওই সময়কে আমরা পেরিয়ে যেতে পারবো না। তাহলে সেই জন্য আমি কি করলাম, এখানে এটাকে আসলে উৎপাদকে ভেঙে রেখে দিলাম, দেখলাম এটা 6 স্কয়ার আর 7 স্কয়ারের গুণফল আসছে, তাহলে আমি সহজেই কিন্তু এটা বর্গমূলটা বের করে নিতে পারছি।
অঙ্ক এরকম করে করলে টাইমটা অনেকটা সেভ হবে। তো আর এর মান পেয়ে গেছি, তাহলে আমাকে বের করতে হবে কি, যে চার ধারের পরিধিটা। অতএব তাহলে বৃত্তাকার ঢাকনার পরিধি 2πr, তাহলে আর এখানে কত বর্গমিটার বলেছে, তাহলে এত মিটার। তাহলে 2 গুণিত 22 7 গুণিত আর মানে 42 বেরিয়েছে, তাহলে এত মিটার। 7 6 42, 12 12 গুণে 24 24, 264 মিটার। তাহলে চারিদিকে এই যে ঢাকতে কতটা রঙিন ফিতে লাগবে না, 264 মিটার। অতএব চারদিক রঙিন ফিতে লাগাতে চারিদিক রঙিন ফিতে লাগাতে 264 মিটার ফিতে লাগবে। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্ক মানে অনেকের মনে একটা ভীতি জন্মায় যে অঙ্ক এটা কি আমরা পারবো, কি কঠিন জিনিস, ফালতু ফালতু ভয় আমাদের মাথায় ঢোকানোটা উচিত নয়। আমার মনে হয় অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট। আসলে এটাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। আমি এই তো প্রত্যেকটা জিনিসই দেখছি যে আমাদের বাড়িতে বা চারপাশে যা দেখি সেগুলো তার মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে। তাহলে অঙ্ক নিয়ে ভয় পাওয়া চলবে না, অযথা ভয় পাওয়া চলবে না। এই সাবজেক্টটাকে খুব ভালোবাসতে হবে, নিজের মতো করে ভালোবাসতে হবে, আর সবসময় নিজেকে ভাবতে হবে যে আমি সবসময় এটা পারবো, আই ক্যান ডু ইট, আমি ছাড়া এটা কেউ পারবে না।